আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে কেমিক্যাল রিঅ্যাকশন লেকচার নাম্বার 10 শুরু করতে যাচ্ছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল সম্পর্কে দেখব এবং এমন কিছু রিঅ্যাকশন দেখব যেগুলো কিনা জারণ বিজারণ বিক্রিয়া মেনে চলে না। যেমন প্রথমে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়ার কিছু উদাহরণ। তো আমরা হেডলাইন দিয়ে দিই, example of redox reaction. redox for কি? জারণ বিজারণ বিক্রিয়া। redox example of redox reaction এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এখন প্রথম যে বিক্রিয়াটা আমাদের আছে এখানে সেটা হলো সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন এবং সংশ্লেষণ বা সিনথেসিস রিঅ্যাকশন। এই দুটো বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। দেখো, সংযোজন বা অ্যাডিশন কথাটা আসলে শুনে বোঝা যাচ্ছে যে এখানে আসলে কি হবে। এখানে প্রথমে দুইটা পদার্থ অ্যাড হয়ে যাবে একসাথে, এই জন্য এর নাম সংযোজন বিক্রিয়া। যেমন প্রথমে দেখো কি বলছে, এখানে আমরা সংযোজন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি বা অ্যাডিশন রিঅ্যাকশন। সংজ্ঞাটা কি বলতেছে, যখন দুটি বা এর বেশি হতে পারে, যখন বাট নর্মালি তিনটার বেশি বিক্রিয়া কখনোই হয় না কোনো একটা রিঅ্যাকশনে। যখন দুটি বা তার ততোধিক পদার্থ একত্রিত হয়ে একটি একক যৌগ গঠন করে, তার মানে এক বা একাধিক পদার্থ মিললে একটা মাত্র যৌগ তৈরি করতেছে, তখন তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো। এবং এক্ষেত্রে কোনো বর্জ্য বা বাই প্রোডাক্ট, বর্জ্য বা বাই প্রোডাক্ট মানে কি, যে তোমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট যেটা, এর বাইরে কোনো তুমি প্রোডাক্ট পাবা না। এটা গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে, যেমন তুমি যদি ফেরিক ক্লোরাইড নাও এবং ক্লোরিন নাও, তোমাদের বইয়ে যে উদাহরণটা আছে যে তুমি যদি ফেরিক ক্লোরাইড নাও FeCl2 অ্যান্ড Cl2, তাহলে সেই ক্ষেত্রে তৈরি করে ফেরিক ক্লোরাইড FeCl3। সমতা করার জন্য এখানে তুমি 2 দিতে পারো, এখানে তুমি 2 দিতে পারো, তাহলে 3 2 6, 2 4 5 6। তাহলে এই রিঅ্যাকশনটা কিন্তু একটা আমাদের কি সংযোজন বিক্রিয়ার উদাহরণ। কিভাবে, যে এখানে বিক্রিয়ক অবস্থায় 2 মোল ফেরিক ক্লোরাইড এবং 1 মোল ক্লোরিন বিক্রিয়া করার পরে তারা শুধুমাত্র ফেরিক ক্লোরাইড তৈরি করছে। তার মানে দুইটা ভিন্ন ভিন্ন বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক, দুইটা ভিন্ন ভিন্ন পদার্থ একত্রিত হয়ে তারা মাত্র একটা পদার্থ উৎপন্ন করেছে। তাহলে এরকম রিঅ্যাকশনকে আমরা বলি সংযোজন বা অ্যাডিশন রিঅ্যাকশন। এখানে কাহিনীটা কি হয়েছে, যে ক্লোরিন এই দুইটা ক্লোরিন আছে, এই দুইটা ক্লোরিন এখানে এসে ঢুকে গেছে, তেমন অ্যাড হয়ে গেছে, তাই না? অ্যাড হয়ে গেছে, কী হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। এই জন্য আমরা বলতেছি এটা অ্যাডিশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া। এবং এখানে কিন্তু কোনো ধরনের বাই প্রোডাক্ট বা কি এইটা বাদে, মানে কাঙ্ক্ষিত প্রোডাক্ট বাদে আমরা কিন্তু এক্সট্রা কোনো প্রোডাক্ট পাই নাই। এক্সট্রা কোনো প্রোডাক্টই কিন্তু আমি পাই নাই। তাহলে এটাকে আমরা বলতেছি বাই প্রোডাক্ট। তার মানে বাই প্রোডাক্ট কিন্তু আমি কোনো ধরনের পাই নাই, বা বর্জ্য বলতে বাই প্রোডাক্টকে বোঝানো হচ্ছে যে তোমার কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট তার বাইরে কোনো প্রোডাক্ট তুমি কিন্তু পাও নাই। তাহলে সংযোজন বিক্রিয়া একেই বলা হয়ে থাকে। এবং এটা কিন্তু অবশ্যই একটা জারণ বিজারণ বিক্রিয়া, সহজে বোঝা যায়। কীভাবে বুঝতে পারবে তুমি দেখো তো, সব মুছে দিই, সরি 1 মিনিট। এটা কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া, কারণ এখানে ফেরাসের যোজনী কত বলো তো, জারণ সংখ্যা +2, আর ক্লোরিনের -1, আর এখানে ক্লোরিনের যেহেতু মুক্ত অবস্থায় জন্য 0, আর এই ক্ষেত্রে ফেরাস কত বলো তো +3, আর ক্লোরিন কিন্তু এখানে -1। তার মানে এখানে কিন্তু যে ফেরাস +2 থেকে +3 হয়ে গেছে এবং ক্লোরিন 0 থেকে -1 হয়ে গেছে, তাই না? তার মানে অবশ্যই এটা কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া, অবশ্যই এখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে। ঠিক আছে, তাহলে এরকম যৌগকে আমরা এরকম বিক্রিয়াকে আমরা বলে থাকি সংযোজন বিক্রিয়া। মানে এইখানে একটা বিক্রিয়ক আরেকটা বিক্রিয়ার মধ্যে কী হয়ে গেছে, আরেকটা বিক্রিয়কের মধ্যে অ্যাড হয়ে গেছে, এই জন্য অ্যাডিশন রিঅ্যাকশন এগুলোকে আমরা বলতেছি। এর আরও কিছু উদাহরণ আছে, যেমন ধরো এগুলো তোমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে জানবা, যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন পড়বো, সেখানে তুমি দেখবা যে ইথিন, এটাকে আমরা কী বলি, ইথিন, CH2 ডাবল বন্ড CH2 ইথিন। তা ইথিন যখন ব্রোমিনের সাথে আমাদের অ্যাড হবে, তখন সেক্ষেত্রে আমাদের ডাইব্রোমো ইথেন তৈরি করবে। এটা ডি হবে না, ড্রাই হবে, এটা মনে রাখবা, এটা ডাই ব্রোমো, ডি না বলে ডাই বলা উচিত, ডাইব্রোমো ইথেন। তার মানে দেখো যে ব্রোমিন দুইটা আছে না, এই দুইটা ব্রোমিন কিন্তু আমাদের এইটার মধ্যে অ্যাড হয়ে গেছে। এই যে এই একটা বন্ধন ভেঙে গিয়ে CH2Br, একক বন্ধন CH2Br।
তৈরি করছে। তো এটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়ার উদাহরণ। এটা আমরা ডিটেলস পড়বো সামনে, জাস্ট আমি পরিচয় থাকার জন্য বললাম আর কি, যে এই বিক্রিয়াগুলোও কিন্তু আমাদের হয় জৈব যৌগে। আর একটা বিক্রিয়াও সিমিলার টাইপেরই, এটাও কিন্তু সেম টাইপেরই আমাদের রিয়াকশন। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনেশন, যেটাকে আমরা বলি যে ইথিন, একই এলিমেন্ট ইথিন যখন বিক্রিয়া করে হাইড্রোজেনের সাথে, তখন সেক্ষেত্রে এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে CH3 তৈরি করতেছে। তার মানে দেখো দুইটা বিক্রিয়ক, একটা বিক্রিয়ক, দুইটা বিক্রিয়ক মিলে তৈরি করলো একটা বিক্রিয়ক। তাহলে আমরা বলতে পারি যে এটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়ারই উদাহরণ। তার মানে এগুলো জাস্ট পরিচিত করে রাখলাম যাতে তোমাদের পড়ার সুবিধা হয়। এখানে আমাদের সংশ্লেষণ বিক্রিয়া নামে কিন্তু একটা টপিক ছিল, সংশ্লেষণ বিক্রিয়া। তো সংশ্লেষণ বিক্রিয়া বলতে আসলে আমরা কী বোঝাচ্ছি? সিনথেসিস রিঅ্যাকশন। এটাও এক ধরনের সংযোজন বিক্রিয়া, বাট একটু আলাদা। কীরকম আলাদা খেয়াল করো। সংশ্লেষণ বিক্রিয়া বা সিনথেসিস রিঅ্যাকশন, যখন দুইটি বা ততোধিক মৌল, কথাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মৌল একত্রিত হয়ে একটি নতুন যৌগ গঠন করে এবং এটি যে কোনো ধরনের পদার্থ হতে পারে, তখন তাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। আগে যে রিঅ্যাকশনটা ছিল ওই রিঅ্যাকশনের মধ্যে আমরা দেখেছিলাম, এই দেখো এখানে কী করছিলাম আমরা, এখানে কিন্তু নর্মালি এখানে কিন্তু নর্মালি আমাদের কী হয়েছিল, এখানে নর্মালি এই যে ফেরাস ক্লোরাইড একটা যৌগ, ক্লোরিন একটা মৌল, যৌগ এবং মৌল মিলে একটা নতুন যৌগ তৈরি করছে, ঠিক আছে। মানে ফেরাস ক্লোরাইড আগে থেকে একটা যৌগ ছিল, ফেরাস ক্লোরাইড আগে থেকে একটা কি, আগে থেকে একটা যৌগ ছিল, আর এই ক্লোরিন কি একটা ছিল, এটাও একটা যৌগিক অণু, তাই না, মানে এটা তো কোনো মৌল না, এটাও একটা যৌগ টাইপের আর কি, বা মৌলিক অণু বলতে পারো। তাহলে এইটাও কিন্তু আমাদের রিয়াকশন করছে। কিন্তু এখানে বলতেছে সিনথেসিস রিয়াকশন বা সংশ্লেষণ বিক্রিয়া হবে সবসময় দুটা মৌলের মধ্যে ঘটবে। মৌল বলতে আমরা বোঝাচ্ছি যে মৌলিক অণু, যে ওইটা বা তার কোনো এলিমেন্ট থাকবে না, বাট এরকম আর কি। যে এখানে দেখো ফেরাস ক্লোরাইড, এটা একটা যৌগ, কারণ কি এখানে ওই ফেরাস বাদেও ক্লোরিন আছে, আর ক্লোরিন টু এটা কিন্তু একটা মৌল বলতে পারো তুমি, হ্যাঁ এটা মৌল বলতে পারো, মৌলিক অণু, কারণ এখানে ক্লোরিন বাদ আর কেউ নাই, বাট এখানে ক্লোরিন বাদেও ফেরাস আছে, ফেরাস বাদেও ক্লোরিন আছে, এই জন্য একটা যৌগিক অণু, আর এখানে কিন্তু ক্লোরিন বাদ আর কেউ নাই। তাহলে এই সংশ্লেষণ বিক্রিয়াটা হলো যে দুই বা ততোধিক মৌল একত্রিত হয়ে একটি নতুন যৌগ তৈরি করে, তখন ওই ধরনের পদার্থকে আমরা, ওই রিয়াকশনটাকে আমরা বলে থাকি নর্মালি সংশ্লেষণ বিক্রিয়া, ঠিক না, সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এখন তোমাদের বইতে উদাহরণটা দিয়েছে সেটা এরকম যে হ্যাবার প্রণালীতে আমরা অ্যামোনিয়া উৎপাদন করি। তো সেক্ষেত্রে আমরা নাইট্রোজেন বিক্রিয়া করে 3 মোল হাইড্রোজেনের সাথে এবং সে উৎপন্ন করে 2 মোল অ্যামোনিয়া। একটু খেয়াল করো, দেখবা এখানে যে নাইট্রোজেন বিক্রিয়া করছে হাইড্রোজেনের সাথে, এবং দুইটাই কি একটা মৌলিক অণু না, দুইটা কি এটা মৌলিক অণু, এই দুটো আসলে কি, এই দুটো হলো মৌলিক অণু, কারণ নাইট্রোজেনের জায়গায় নাইট্রোজেন ব্যতীত কেউ নাই, এবং যেখানে হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন ব্যতীত কেউ নেই। তারপর আমরা বলতে পারি এই দুইটা মৌলিক অণু বিক্রিয়া করার পরে তার তৈরি করলো একটা কি, একটা যৌগিক অণু। আর কি তৈরি করলো একটা যৌগিক অণু, তাহলে এরকম বিক্রিয়াকে আমরা নর্মালি বলে থাকি সংশ্লেষণ রিয়াকশন বা সিনথেসিস রিয়াকশন, ঠিক আছে। তার মানে এটাও একটা অ্যাডিশন রিয়াকশন না, কথাটা কিন্তু বুঝো যে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডিশন রিয়াকশন। কারণ কি অ্যাডিশন রিয়াকশন, কারণ হলো এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটা ভিন্ন ভিন্ন জিনিস মিলে তৈরি করলো একটা মাত্র প্রোডাক্ট, তাই না। তার মানে এটা তো আমাদের অ্যাডিশন রিয়াকশনের সংজ্ঞা ছিল। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ এটাও কিন্তু অ্যাডিশন রিয়াকশন। তো এখন কি এটা বলতে আমরা কি এটা, আচ্ছা এখানে আমার কিছু উদাহরণ আছে, যেমন আমি এখানে দিয়েছিলাম যে দেখো যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কী তৈরি করছে, তারা পানি তৈরি করছে। তো এখানেও কিন্তু এটাও কিন্তু একটা সংশ্লেষণ বিক্রিয়া এবং একই সাথে এটা সংযোজন বিক্রিয়াও, কারণ এখানে দুটো মৌলিক অণু হাইড্রোজেন এবং অক্সিজেন, এরা বাদে আর কেউ নাই এদের মধ্যে। যেমন যেখানে হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন বাদে কেউ নেই, যেখানে অক্সিজেন আছে সেখানে অক্সিজেন বাদে কেউ নেই, এবং এইরকম দুইটা মৌল মিলে তৈরি করলো পানি। আবার সেমভাবে যেখানে লোহা আছে সেখানে লোহা বাদে কেউ নেই, যেখানে সালফার আছে সেখানে সালফার বাদে কেউ নেই। তো দুইটা মৌলিক অণু মিলে তৈরি করলো ফেরাস সালফাইড নামে একটা যৌগ। এরা একই সাথে সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো, এবং একই সাথে কিন্তু এরা সংযোজন বিক্রিয়াও। একসাথে তারা কিন্তু অ্যাডিশন রিয়াকশনও, একই সাথে তারা কিন্তু অ্যাডিশন রিয়াকশনও। তার মানে আমরা এটা বলতে পারি না যে সকল সংশ্লেষণ বিক্রিয়া, সকল সিনথেসিস রিয়াকশনই কিন্তু আসলে অ্যাডিশন রিয়াকশন, বাট সকল অ্যাডিশন রিয়াকশনই কিন্তু আসলে সিনথেসিস রিয়াকশন না। তার মানে দেখো তো এই যে এই যৌগটা কিন্তু একটা কি,
সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন বিক্রিয়া, বাট এটা কি সংশ্লেষণ? না, এটা কখনোই সংশ্লেষণ না, কারণ এখানে যৌগ আছে এই পাশে, যৌগ থাকা যাবে না সংশ্লেষণে। তার মানে এটা সংযোজন বিক্রিয়া বা সংশ্লেষণ না। বাট সংশ্লেষণে যেগুলো আমরা পড়ছি সবগুলো আবার সংযোজন বিক্রিয়া। তার মানে আমি বলতে পারি যে সবাই আসলে সংযোজন, যারা কিনা সংশ্লেষণ তারাও সংযোজন, আর নর্মাল সংযোজন তো আছেই। তার মানে এই জন্যই বলতে পারি যে সকল সংশ্লেষণ বিক্রিয়া আসলে সংযোজন বিক্রিয়া, বাট সকল সংযোজন বিক্রিয়াই সংশ্লেষণ বিক্রিয়া নয়। তাহলে এখান থেকে দেখো আমরা এই লাইনটা লিখেছি যে সব সংযোজন বিক্রিয়া এক প্রকার সংশ্লেষণ বিক্রিয়া, কিন্তু সব সংশ্লেষণ বিক্রিয়া আসলে সংযোজন নয়, এটাই বলতেছি। কথাটা কিন্তু এরকমই আসলে বোঝাচ্ছে যে সব সংযোজন, এখানে উল্টা লিখেছে নাকি, সব সংযোজন বিক্রিয়াই এক প্রকার সংশ্লেষণ বিক্রিয়া, কিন্তু সব সংশ্লেষণ বিক্রিয়া আসলে সংযোজন নয়। ব্যাপারটা কি উল্টা লিখেছে? ব্যাপারটা মনে হয় উল্টা লিখেছে, যে আসলে হ্যাঁ এখানে উল্টা লিখেছে। মানে আমাদের কথাটা হবে এরকম যে সকল সংশ্লেষণ বিক্রিয়া, যেমন এইগুলা এইটা 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 এগুলো সবই আসলে সংযোজন বিক্রিয়া। তার মানে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন। তোমরা আমার কথাটা নোট করো, সকল সংশ্লেষণ বিক্রিয়াই আসলে সংযোজন, কিন্তু সকল সংযোজন বিক্রিয়াই কিন্তু সংশ্লেষণ নয়। ঠিক আছে, এটা টাইপিং করতে যা ভুলে গেছে মনে হয়। ঠিক আছে, এটা কেটে দিতে হবে, 1 মিনিট। এখান থেকে মুছে দিই। তোমরা জাস্ট লিখে রাখবা সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়। ঠিক আছে, তাহলে আমরা জারণ বিজারণ বিক্রিয়া একটা উদাহরণ পড়লাম। আরেকটা উদাহরণ হলো এলিমিনেশন রিঅ্যাকশন বা বিয়োজন বিক্রিয়া। এটা কীরকম বিক্রিয়া? জাস্ট সংযোজন বিক্রিয়ার উল্টো। কী বলতে পারো তুমি এটাকে? এটা হলো যে সংযোজন বিক্রিয়ার উল্টো। তো উল্টো বলতে আমরা কি বুঝাচ্ছিলাম? যে সংযোজনে অ্যাড হয় আর এখানে এলিমিনেট হবে, মানে কি বাদ যাবে বা বিয়োজিত হবে। এটা যে গুরুত্বপূর্ণ উদাহরণ সেটা হলো যে ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5। এই PCl5 থেকে তৈরি হচ্ছে PCl3 আর হলো কি ক্লোরিন। তাহলে এখানে দেখো যে বিক্রিয়ক একটা কিন্তু উৎপাদ কিন্তু আমাদের দুইটা। কারণ কি? কারণ এখান থেকে ক্লোরিন দুইটা বের হয়ে গিয়ে এখানে মুক্ত অবস্থায় চলে গেছে। তাহলে এরকম রিঅ্যাকশনকে আমরা বলে থাকি বিয়োজন বিক্রিয়া। একদম সহজ ভাই, এগুলো আসলে না বোঝার কিছু নাই। যখন একটি যৌগ থেকে একটি ছোট অণু, যেমন এখানে ক্লোরিন, বা পরমাণু যেমন ধরো যে OH, তারপরে H আর X4 কি বলতো, বা X দিয়ে বোঝাচ্ছে সকল হ্যালোজেন। X দিয়ে কি বোঝাচ্ছে? X দিয়ে বোঝাচ্ছে সকল হ্যালোজেন। সকল কি হ্যালোজেন। তো হ্যালোজেন কাদের হ্যালোজেন বলা হয়? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে আয়োডিন, এদেরকে আমরা বলি হ্যালোজেন মৌল। তো এই হ্যালোজেন বের হতে পারে, এখানে হ্যালোজেন বের হয়েছে, তো ইত্যাদি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফলস্বরূপ একাধিক যৌগ উৎপন্ন হয়। তখন তাকে বিয়োজন বিক্রিয়া, এখানে একটি আসলে হবে, যে একটি যৌগ উৎপন্ন হয় তাকে আমরা বলতে পারি বিয়োজন বিক্রিয়া। তার মানে আসলে ঠিক আছে, একাধিক যৌগ উৎপন্ন হয়, একটি কেন হবে? একটি তো নর্মালি বিক্রিয়কের ছিল, আর একাধিক তো যৌগ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, সরি ভাইয়া, এখানে দেখো এখানে একটি মাত্র বিক্রিয়ক, কিন্তু যৌগ কিন্তু আমাদের একাধিক উৎপন্ন হয়েছে, তাহলে তাকে আমরা বলতে পারি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। হ্যাঁ, এবং একটা জিনিস মনে রাখবা যে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা পড়বো এই জিনিসটা আগের মতোই, যে এরকম বিক্রিয়া মূলত দুইটি উপাদান থেকে একটি যৌগ বিয়োজিত হয়ে নতুন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড সৃষ্টি হচ্ছে। দেখো আগের যে রিঅ্যাকশনটা ছিল, এখানে দেখো কী হইতেছে, সংযোজন বিক্রিয়ার মধ্যে এই ডাবল বন্ডটা এই ডাবল বন্ডটা কিন্তু ভেঙে যাচ্ছিল, ভেঙে গিয়ে একক বন্ধন হয়ে গেছে, ডাবল বন্ড ভাঙতেছিল, ঠিক না? এই ডাবল বন্ড ভাঙতেছিল, এখানেও ডাবল বন্ড ছিল, এখানে ডাবল বন্ড নাই, ডাবল বন্ড ভেঙে যাচ্ছিল। সংযোজন বিক্রিয়া ডাবল বন্ড ভেঙে যাবে, তাহলে বিয়োজন বিক্রিয়া কী হবে? ডাবল বন্ড তৈরি হবে, জাস্ট যেহেতু উল্টা। তো এখানে কিন্তু সেম কাহিনিটাই ঘটে। যেমন এই যে অ্যালকোহল CH3CH2OH, এটা থেকে তোমার CH2CH2 তৈরি হচ্ছে, ডাবল বন্ড আবার তৈরি হচ্ছে এবং পানি বের হয়ে যাচ্ছে। দেখো এটাও কিন্তু একটা কী ধরনের বিক্রিয়া? একটা বিয়োজন টাইপের বিক্রিয়া। এই যে বিয়োজন, একটা মাত্র যৌগ থেকে দুই ধরনের যৌগ পাচ্ছি আমি, তার মানে এখানে একটা বিয়োজন বিক্রিয়া। এখানে পানি এলিমিনেট হচ্ছে। কী এলিমিনেট হচ্ছে? তুমি বলতে পারো যে ওয়াটার এলিমিনেশন হচ্ছে, ওয়াটার এলিমিনেশন হচ্ছে। এরকম বিক্রিয়াকে আমরা বলে থাকি বিয়োজন বিক্রিয়া।
আশা করি বুঝতে পারছি। এবং এরকম বিক্রিয়া ঘটানোর জন্য মূলত তোমার ক্যাটালিস্ট দরকার হয়, যেমন তোমার হিট দরকার হয়, যেমন এই রিয়াকশনটা ঘটানোর জন্য তোমার সালফিউরিক অ্যাসিড লাগবে। কি লাগবে? যে সালফিউরিক অ্যাসিড লাগবে, হ্যাঁ বলা আছে সালফিউরিক অ্যাসিড লাগবে, ঠিক আছে। তার মানে হিটিং দরকার হয়, তাপমাত্রা দরকার হয়, যেমন এই যে রিয়াকশনটা করার জন্য কি দরকার হবে? তাপমাত্রা দরকার হবে। তার মানে এরকম বিক্রিয়া ঘটানোর জন্য নর্মালি টেম্পারেচারের দরকার হয়ে থাকে। এবং এটাও কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়ারই উদাহরণ, তাই না? কারণ এখানে দেখো ফসফরাস কি, ফসফরাস এখানে +5, ক্লোরিন এখানে -1, ফসফরাস এখানে কি +3, আর ক্লোরিন এখানে 0। তার মানে বুঝতে পারতেছি জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ এটা। এবং এখানে ইলেকট্রন স্থানান্তর ঘটেছে, এগুলো আমি আগে পরে আসছি, জাস্ট এই রিয়াকশনগুলোকে নামকরণ সহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার আসো পরবর্তী রিয়াকশনের মধ্যে যাই, খুব ইম্পর্টেন্ট প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন। এবার ইংলিশ টার্মগুলো কিন্তু বেশ ঝেন দেখা রাখবে, হ্যাঁ, তাহলে কিন্তু পরে বিপদে পড়বা। সাবস্টিটিউশন রিয়াকশন এ কথা মানে কি, যে যখন মানে কি প্রতিস্থাপন, মানে একজন আরেকজনকে সাবস্টিটিউট করবে, তাই না? প্রতিস্থাপন তার মানে কি একজন আরেকজনকে সাবস্টিটিউট করবে। যেহেতু আমি এখানে ধরো যে এরকম, যে ধরো যে সবুজ একটা ব্যক্তি এখানে আছে প্লাস, আর লাল একটা ব্যক্তি এখানে আছে, সবুজ একটা ব্যক্তি এখানে, আর 1 মিনিট, লাল একটা ব্যক্তি এখানে। তাহলে আর এখানে আমি বললাম আকাশি কালার ব্যক্তি একটা এখানে আছে। থাকার পরে তখন তারা রিয়াকশন করবে, ধরো যদি এরকম হয় যে আকাশি কালার যে ব্যক্তিটা আছে, এই আকাশি কালার ব্যক্তির শক্তি অনেক বেশি, তখন কি হবে? ধরো লাল কালার ব্যক্তির শক্তি অনেক কম, আর সবুজ কালার যে ব্যক্তিটা আছে এটা শক্তি অনেক বেশি। তখন সবুজ কালার ব্যক্তি ধাক্কা মারা লাল কালারকে সরাই দিতে পারবে না? হ্যাঁ পারবে, কারণ ওর শক্তি কি কম সবুজ কালার থেকে। তখন কি হবে? এই যে আকাশি কালার লোক আছে, ভদ্রলোক, এর সাথে আইসা বন্ড তৈরি করবে আমাদের সবুজ লোক। কে বন্ড করবে? সবুজ লোক, ওর শক্তি বেশি, ওরা বন্ড তৈরি করবে, আর লাল লোককে একা একা পাঠিয়ে দিবে, ঠিক না? তো আমি কি বললাম? সবুজ লোকের সাথে লাল লোক এবং আকাশি কালার লোকের বিক্রিয়া ঘটছে, যেখানে কিনা আকাশি কালার লোক আর হলো লাল কালার লোক একসাথে ছিল, কিন্তু সবুজ কালার লোকের শক্তি বেশি এই লাল কালার থেকে। এই জন্য সবুজ কালার লোকটা লাল কালার লোককে ধাক্কা মেরে সরা দিয়ে লাল কালার লোকের জায়গা কিন্তু সে নিয়ে নিছে। তাহলে এরকম বিক্রিয়া কি হলো? প্রতিস্থাপন না? যে ওকে সরায় ওকে বসে ফেললাম, ওকে সরায় ওকে বসে ফেললাম। তো এরকম বিক্রিয়াকে আমরা কি বলে থাকি? প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিয়াকশন বলে থাকি। যেমন এখানে যখন একটি যৌগের কোনো পরমাণু বা পরমাণু গুচ্ছ অন্য কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, একই কথা, যে এই পরমাণুটা এই পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তখন সেই বিক্রিয়াকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। তখন সেই বিক্রিয়াকে আমরা কি বলে থাকি? প্রতিস্থাপন বিক্রিয়া বলে থাকি। উদাহরণ হতে পারে যেমন জিঙ্কের সাথে তুমি যদি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাও, তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে জিঙ্ক সালফেট, এই জিঙ্ক আমার হাইড্রোজেনকে সরায় দেয়, তো জিঙ্ক নিজে বিক্রিয়া করে এবং সে হাইড্রোজেন গ্যাস বের করে দেয়। তাহলে এই হলো তোমার প্রতিস্থাপন রিয়াকশনের উদাহরণ। আশা করি বুঝতে পারছি। এরপর খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, দহন বিক্রিয়া। দহন মানে কি? জ্বালানো, ঠিক আছে। কম্বাসন রিয়াকশন, ঠিক আছে। দহন মানে হলো জ্বালানো। জ্বালানো মানে আসলে তুমি মনে রাখবা, যখন কোনো পদার্থ, সাধারণত জ্বালানি বা হাইড্রোকার্বন, অক্সিজেনের উপস্থিতিতে জ্বলে। খুবই ইম্পর্টেন্ট কথা হবে, অক্সিজেনের উপস্থিতিতে। অক্সিজেন কিন্তু একটা খুব ভালো জ্বালানি, বুঝছো? অক্সিজেন দিয়ে আমরা সব বস্তুকে আমরা পোড়াই, তাই না? অক্সিজেন দিয়ে আমরা সব বস্তু কি করি? পোড়াই। তার মানে দহন বিক্রিয়া কি? যখন কোনো পদার্থ অক্সিজেনের উপস্থিতিতে জ্বলে এবং তাপ ও আলো উৎপন্ন করে, তখন তাকে আমরা দহন বিক্রিয়া বলে থাকি। এই বিক্রিয়া সাধারণত উষ্ণতা উৎপন্ন করে এবং এটি এক ধরনের অক্সিডেশন রিয়াকশন। তার মানে দহন বিক্রিয়া আসলে কি? দহন বিক্রিয়া হলো যেখানে আমরা কি করি? কোনো পদার্থকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই। দহন বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হলো, এই প্রক্রিয়ার জন্য কিন্তু অক্সিজেন লাগবেই, কারণ অক্সিজেনের উপস্থিতিতে তুমি পোড়াবা, এবং এই বিক্রিয়া যখন শেষ হবে তখন সেক্ষেত্রে তাপ এবং আলো উৎপন্ন হবে, ঠিক আছে। এবং এটা একটা এক্সোথার্মিক, মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা এগুলো পড়ে আসছি, কারণ যেহেতু তাপ উৎপন্ন হবে তাপ উৎপাদী বিক্রিয়া। এবং সাধারণত এগুলো হাইড্রোকার্বন, মানে কি? জৈব যৌগ। হ্যাঁ, যে হাইড্রোকার্বন মানে হলো যেখানে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে। হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন মানে হলো যেখানে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন আছে, আর কেউ নাই। কার্বন এবং হাইড্রোজেন আছে, এরকম যৌগ যেগুলো আছে সেগুলো আমার জৈব যৌগ অ্যাকচুয়ালি, সেগুলো নর্মালি বিক্রিয়াগুলো ঘটাবে। উদাহরণটা খেয়াল করো, যে দহন বিক্রিয়ার সাধারণ রূপটা কি? যে কোনো একটা জ্বালানি অক্সিজেনের উপস্থিতিতে জ্বলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে এবং প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করবে। এটা হলো দহন বিক্রিয়ার উদাহরণ।
মিথেনের দহন, খেয়াল করো, মিথেনের দহন বিক্রিয়া। মিথেনের দহন কি? এটা কি? এটা নাম হলো মিথেন। CH4 আমরা কি বলি? মিথেন। এটা হাইড্রোকার্বন। এই মিথেন যখন অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করবে, জ্বলবে, তখন সেক্ষেত্রে সে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে। মনে রাখবা যে হাইড্রোকার্বনের দহনে অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হবে। কি বললাম? হাইড্রোকার্বনের দহনে বা জৈব যৌগের দহনে সবসময় কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। যেমন হাইড্রোকার্বন অক্সিজেনের উপস্থিতিতে পুড়তেছে, পুড়ার পরে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করছে এবং তাপ উৎপন্ন করছে। এই মিথেনে কিন্তু আমাদের প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। ঠিক আছে, আমাদের যে রান্নাবান্না করি প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কিন্তু মিথেন। আবার দেখো, এটাকে বলি প্রোপেন। 3 কার্বন, এটা 1 কার্বন ছিল, এটা 3 কার্বনের একটা হাইড্রোকার্বন, এটাকে আমরা বলি প্রোপেন। C3H8, এটাকে বলি প্রোপেন। এই প্রোপেনও কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে জ্বললে সেই কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে। একই রিয়াকশন, যার সমতা একটু ভিন্ন আর কি, মানে পরিমাণে ভিন্নতা আসবে এবং সেও তাপ উৎপন্ন করবে। আবার আমাদের যে গ্লুকোজ, পরিচিত গ্লুকোজ, হ্যাঁ, এটা কিন্তু জৈব কোষে হয়, আমাদের সেলে হয়ে থাকে। আর তোমরা বায়োলজিতে পড়বা যে এই C6H12O6 সার সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে আমরা দেখেছিলাম, শোষণ বিক্রিয়ার মধ্যে দেখেছিলাম যে সেখানে C6H12O6 এবং অক্সিজেন বিক্রিয়ার উপস্থিতিতে জ্বলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে, বায়োলজিক্যাল শক্তি, বায়োলজিক্যাল এটিপি উৎপন্ন করে, এবং যে এটিপি দিয়ে আমরা সারাদিন চলাফেরা করি। তাহলে এইগুলো কিন্তু সবই আসলে দহন বিক্রিয়ার উদাহরণ। এবং এখানে মূল রিয়েজেন্ট কিন্তু অক্সিজেন। অক্সিজেনের উপস্থিতিতে, মনে রাখবে, অক্সিজেনের উপস্থিতিতে দহন বিক্রিয়া হয়ে থাকে। বাট একটা কথা মনে রাখবা, অক্সিজেন অন্যকে জ্বালায়, অন্যকে জ্বালায়, কিন্তু নিজে জ্বলে না, মানে অক্সিজেন নিজে নিজে কিন্তু জ্বলতে পারবে না, ও অন্যকে জ্বালাতে সাহায্য করবে। যেমন এখানে মিথেনকে অক্সিজেন জ্বালাচ্ছে, প্রোপেনকে অক্সিজেন জ্বালাচ্ছে, গ্লুকোজকে অক্সিজেন জ্বালাচ্ছে। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে অক্সিজেন নিজে জ্বলবে না কিন্তু অন্যকে জ্বালাতে সাহায্য করবে। এখানে কিছু এক্সট্রা জিনিস দিয়েছি। এক্সট্রা বলতে সম্পূর্ণ দহন যদি এরকম হয় যে অনেক সময় ধরো যে মিথেন আছে তোমার পাত্রের মধ্যে, বা তুমি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিতে পারছো না, যেমন এখানে 1 মোল মিথেনকে পোড়াতে হলে 2 মোল অক্সিজেন লাগবে, কিন্তু ধরো তোমার কাছে 2 মোল অক্সিজেন নাই, 1 মোল অক্সিজেন আছে, তখন কিন্তু এই মিথেন কি পুড়বে না? হ্যাঁ পুড়বে, বাট এখানে অসম্পূর্ণ দহন ঘটবে, মানে দহনটা পুরোপুরি হবে না, অসম্পূর্ণ হবে। তো এই বেসিসে আমরা দহনকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি। যখন তোমার ধরো সম্পূর্ণ দহন হয়, মানে কমপ্লিট কম্বশন মানে সম্পূর্ণ দহন। কম্বশন মানে দহন। এটা কি? পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এখানে থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, যেমন এই উপরের বিক্রিয়াটা, CH4 2 মোল অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর পানি। এবং যেটা বললাম যে অনেক সময় এরকম হয় যে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ কম না থাকলে বা কম থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমার ক্ষতিকর পদার্থ যেমন কার্বন মনোক্সাইড বা কার্বন তৈরি হতে পারে, এটা মনে রাখবা। হ্যাঁ, যেমন দেখো রান্না গ্যাসে আমাদের CH4 এবং যদি অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল না হয় 1 মোল দিছি, তখন সেক্ষেত্রে কার্বন আর পানি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এবং পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না থাকলে সেখানে কার্বন মনোক্সাইডও তৈরি হতে পারে। তো এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। এবার স্বপ্রজ্বলিত, এটা একটু মনে রাখবা, স্পন্টেনিয়াস, যারা নিজে নিজে জ্বলে যাবে, এমন কিছু দহন আছে যেমন স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে, যেমন ফসফরাসটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বা তার স্বপ্রজ্বলিত দহন ঘটে থাকে। তাই 3টা জিনিস যা জানার জন্য বলছি, জাস্ট জানার জন্য জেনে রাখবা। এবার এটাও তো বলতে পারো যে মোটামুটি একটা টপিক, সেটা আমাদের পরবর্তী চ্যাপ্টারে কাজে লাগবে, এই জন্য আমি যা সংজ্ঞাটা এখানে দিয়ে দিছি। দহন তাপ বা হিট অফ কম্বিশন। দেখো আমরা কি বলে আসলাম, যে দহন বিক্রিয়ায় কিন্তু একটা তাপ উৎপন্ন হচ্ছে, প্রত্যেকবারই কি উৎপন্ন হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? তাপ, এই তাপটাকে আমরা বলে থাকি দহন তাপ। দহন বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলে থাকি কি? দহন তাপ। ঠিক আছে, এখন দহন বিক্রিয়ায় উৎপন্ন তাপটা দহন তাপ, ঠিক আছে, বাট এটার মেজারমেন্টটা একটু স্পেসিফিক হতে হবে। যেমন খেয়াল করো কি বলতেছি, দহন তাপ হলো কোনো পদার্থের 1 মোলকে সম্পূর্ণভাবে অক্সিজেনের উপস্থিতিতে দহন হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ নির্গত হয়, কারণ এক্সোথার্মিক রিঅ্যাকশন এটা, কারণ তাপ বের হয়ে যাবে, তার মানে তাপ নির্গত হয়, তাকে দহন তাপ বলি। এটাকে বুঝতে পারছি যে এই যে ভাইয়া 1 মোল মিথেন কিন্তু বলতেছি আমি, যে 1 মোল মিথেনকে পোড়াইতে যে পরিমাণ অক্সিজেন লাগে বা যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলতে পারি কি? দহন তাপ। যে 1 মোল পরিমাণ, তোমার ধরো মিথেন তুমি নিছো, বাট মিথেন তুমি 1 মোল পোড়াও নাই, 1 মোল না পোড়াই তুমি তাপ হিসাব করে ফেলছো, তাহলে কিন্তু হবে না। তোমাকে 1 মোল পদার্থ, সেটা মিথেন হোক বা প্রোপেন হোক বা গ্লুকোজ হোক, যদি 1 মোলকে তোমার পোড়াইতে যতটুকু তাপ নির্গত হবে সেটাই কিন্তু আসলে দহন তাপ। সেটা কত হয়? মিথেনের ক্ষেত্রে 890 কিলোজুল
পার মোল। তার মানে 1 মোল দহনকে 890, তার মানে মাইনাস কি বোঝাচ্ছে, রিলেস নেগেটিভ মানে কি, তাপ উৎপাদী বিক্রিয়া। আমি এগুলো পড়ে এসেছি, আশা করি আমি পড়াইছি এগুলোই, কিলোজুল পার 1 মোল। তার মানে 1 মোল মিথেনকে পোড়াইতে আমাদের 1 মোল মিথেনকে পোড়ালে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 890 কিলোজুল তাপ উৎপন্ন হয়। আশা করি বুঝতে পারছি। দহন তাপ কি তাহলে, যে কোনো একটা পদার্থের 1 মোলকে পোড়াইতে যে পরিমাণ তাপ লাগবে, 1 মোলকে পোড়াইতে, 1 মোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1 মোল, হ্যাঁ 1 মোল পোড়াইতে, 1 মোলকে পোড়াইতে যে পরিমাণ সম্পূর্ণভাবে, হ্যাঁ অবশ্যই সম্পূর্ণভাবে, মানে একদম পুরা তোমার হিট অফ কম্বিশন সবচেয়ে ভালো হতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতি থাকতে হবে। 1 মোলকে পোড়াইতে যে পরিমাণ তাপ লাগবে তাকে আমরা বলে থাকি দহন তাপ। এই হিসাবটা একটু মনে রাখো, এই সংজ্ঞাটা একটু মনে রাখো, আশা করি বুঝতে পারছি এগুলো। এবার আসো আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার আরেকটা উদাহরণ আমাদের শেষ, তো এগুলো আসলে পড়বা, দহন বিক্রিয়া কি, দহন বিক্রিয়া উদাহরণগুলো কি, এগুলো আমাদের নর্মালি সবগুলো বিক্রিয়ায় কিন্তু আমাদের নর্মালি তারা জারণ বিজারণ বিক্রিয়া মেনে চলেছে এবং তাদের সব বিক্রিয়াগুলোর মধ্যে কিন্তু আমাদের ইলেকট্রনের স্থানান্তর ঘটছে, ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, ঠিক আছে, সবগুলো বিক্রিয়ার মধ্যে কিন্তু ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে। এখন আমরা কিছু বিক্রিয়া দেখব যেগুলো নন রেডক্স বিক্রিয়া, ঠিক আছে, কি বিক্রিয়া, নন রেডক্স। এগুলো একটু একটা হেডলাইন দাও। আচ্ছা এক মিনিট, নিচে নামে একটু। এখন থেকে আমাদের যে পড়াটা হবে সেটা হলো নন রেডক্স, মানে যেগুলা জারণ বিজারণ বিক্রিয়া না, মানে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, তো কি নন রেডক্স রিয়াকশন, নন রেডক্স রিয়াকশন। এর মধ্যে প্রথম যে উদাহরণটা আছে খুব ইম্পর্টেন্ট, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া মানে হলো নিউট্রালাইজেশন রিয়াকশন। তোমাদের একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ, যে তোমরা দেখেছো আমরা যখন কোনো খাবার খাই সেটা কি হয়, আমরা যখন কোনো খাবার খাই সেটা আমাদের মুখ দিয়ে নামে, যে আমাদের মুখ বা গলবিল, সেই গলবিল দিয়ে নামতেছে, আমার পর একসময় কই যায়, তারা ডিরেক্টলি পাকস্থলিতে যায়, তারা কই যায় ডিরেক্টলি, মানে আমি তো ভালো আঁকতে পারি না ভাই, হ্যাঁ ডিরেক্টলি, তো এটা এরকম আর কি, তো এটা কিসে যায়, এটা যায় হলো পাকস্থলিতে, তাই না, বা স্টমাকে যায়, এটা যাচ্ছে আমাদের স্টমাক বা পাকস্থলিতে যায়। তা আমরা সবাই জানি মোটামুটি, এতটুকু সবার জানা উচিত, বায়োলজিতে আমরা পড়ে এসেছি বা আমি না জানলেও বলতেছি যে পাকস্থলিতে কিন্তু আমাদের সবসময় কি ক্ষরিত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। আমাদের যে পেপটিক সেলগুলো আছে সেখান থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় এবং সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো কি করে, আমাদের সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো কিন্তু আমাদের খাবারকে আমাদের পচাতে সাহায্য করে এবং খাবারকে সে একটা মানে কি বলে এটাকে, আমাদের পরিপাকের জন্য খুবই দরকার। যেমন আমরা যে খাবারটা খাই সেই খাবারটা তো খুবই শক্ত দানা, ধরো যে ভাতটা খাচ্ছ বা তুমি যে ধরনের তরকারি মাংস যাই খাও না কেন, যেগুলো তুমি খাচ্ছ গলবিল থেকে আসে এখান থেকে সেই স্টোমাকে আসে, তো যখন সেই স্টোমাকে আসে তখন এই খাবারটা তো খুবই শক্ত, এই খাবার থেকে যে পুষ্টিগুলো আছে সেই পুষ্টিগুলো কিন্তু আমাদের ব্লাডে ঢুকানো লাগবে বা আমাদের সেলগুলোতে ঢুকানো লাগবে। তো আমাদের কি করতে হবে, এই খাবারটাকে পচাইয়া, এই খাবারটাকে একদম পিষে আমাদের সেখান থেকে পুষ্টি বের করে নিয়ে আসতে হবে না, কনসেপ্টটা তো অনেকটা এরকমই। তাহলে সেই পিষতে সাহায্য করে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ স্ট্রং অ্যাসিড, তার মানে কি এই সেলটা স্ট্রং, মানে খুবই শক্তিশালী অ্যাসিড এবং এটা দেখবা যে ধোঁয়া বের হয়, তুমি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মানে দেখবা তখন সেখান থেকে ধোঁয়া বের হয়, মানে এত শক্তিশালী একটা অ্যাসিড সে, ঠিক আছে। তো এই অ্যাসিডটা কিন্তু আমাদের খাবারের উপরে পড়ে এবং খাবারের উপর পড়ে এই খাবারটাকে সে পরিপাকে সাহায্য করে, খাবারটাকে পরিপাক হইতে সাহায্য করে, পচাতে সাহায্য করে। কিন্তু অনেক সময় হয় আমাদের দীর্ঘক্ষণ যখন আমরা না খাই তখন কিন্তু এই পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হইতেই থাকে, তো সেটা কিন্তু আমাদের পাকস্থলীর মধ্যে কি জ্বালা সৃষ্টি করে বা বুকে জ্বালা সৃষ্টি করে। তখন আমরা কি খাই, তখন আমরা অ্যান্টাসিড খাই না, বাজার থেকে ইনো আছে, আমাদের বিভিন্ন কোম্পানির অ্যান্টাসিড আছে, আমরা অ্যান্টাসিড খাই। তো সেই অ্যান্টাসিডের মধ্যে থাকে আমাদের বেস, কি থাকে আমাদের বেস থাকে, বেস মানে কি, বেস মানে হলো ক্ষার থাকে, কি থাকে ক্ষার থাকে। তাহলে সেই ক্ষার করে কি এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কারণ আমাদের যখন আমি খাবো না, মানে খাবারকে পচাতে পারতেছে না, এই জন্য স্টোমাক নিজেকে খাওয়া শুরু করছে, ব্যাপারটা অনেকটা এরকম, যে সেল ক্ষরণ করতেছে এবং এই সেল ক্ষরণ করার কারণে গ্যাস আমাদের অনেক মানে অ্যাসিডিটি হয়েছে আমাদের, মানে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, অ্যাসিডিটি হয়েছে, তখন সেক্ষেত্রে আমরা অ্যান্টাসিড খাই, হ্যাঁ অ্যাসিডকে প্রতিহত করতে অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিডে বেস থাকে, বিভিন্ন ধরনের বেস, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রাইসালিকারের অনেক ধরনের বেস থাকতে পারে। তো সেই বেস বা ক্ষারের কাজ হলো অ্যাসিডকে প্রশমিত করা। যেমন ধরো এরকম যে +2 আর -2 মিলে কি হয়, 0 হয় না, তার মানে একটা আয়টাকে কিন্তু কেটে দিচ্ছে, একটা আয়টাকে প্রশমিত করতেছে, মিলে রেজাল্ট কি হলো, 0 হলো। তো অনেকটা এরকমই যে অ্যাসিড যে কাজটা করছে তার বিপরীত কাজটা করবে আমাদের বেস,
এবং সেই কাজটা করে আমাদের নর্মালি সে প্রশমিত করবে। এবং বেসের মধ্যে কী থাকবে, বেসের মধ্যে আমাদের ওএইচ থাকবে, কী থাকবে আমাদের ওএইচ থাকবে, OH মাইনাস। আমরা অ্যাসিড বেস নিয়ে ডিটেলস পড়বো নেক্সট চ্যাপ্টারগুলোতে। আর অ্যাসিডের মধ্যে থাকবে হাইড্রোজেন প্লাস, এটা ম্যান্ডেটরি না, আসলে থাকতেই হবে, বাট বেশিরভাগ অ্যাসিড এবং বেশিরভাগ বেসের মধ্যেই কিন্তু হাইড্রোজেন প্লাস এবং আর বেসের মধ্যে কী থাকবে, OH মাইনাস থাকবে। এগুলো দেখে আমরা বুঝতে পারবো এগুলো আসলে বেস আর এগুলো হলো অ্যাসিড। এটা স্ট্রং অ্যাসিড আর এগুলো আমাদের নর্মালি বেস। তাহলে এই যে বেসগুলা অ্যাসিডের সাথে বিক্রিয়া করার পরে আমাদের এই স্টোমাককে প্রশমিত করে, কেন করে, কিভাবে করে, এটাই আসলে প্রশমন বিক্রিয়ার মূল উদাহরণ। আশা করি বুঝতে পারছি যে যখন কোনো একটা অ্যাসিড বা অম্ল, হ্যাঁ অ্যাসিডের বাংলা হলো অম্ল, বেসের বাংলা হলো ক্ষার, একত্রে যখন বিক্রিয়া করার পরে তারা লবণ তৈরি করে এবং পানি তৈরি করে, ঠিক আছে। পানি তৈরি করার পরে সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। তেমন এই বিক্রিয়াটা আসলে প্রশমন বিক্রিয়া। একটু খেয়াল করো তোমরা যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলছিলাম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা বিক্রিয়া করার পরে তারা সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করবে। তার মানে সোডিয়াম ক্লোরাইড আর কি তৈরি করলো, সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করলো। এখানে কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো খুবই তীব্র অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড খুবই তীব্র বেস। তো তীব্র অ্যাসিড আর তীব্র বেস মিলে বিক্রিয়া করার পরে তারা নিউট্রাল, এটা কি একটা নিউট্রাল মানে কি, সে হলো কারো পক্ষেই না, একদম নিউট্রাল, এমন একটা যৌগ তৈরি করছে, এটাকে আমরা লবণ বলতেছি। সোডিয়াম ক্লোরাইড লবণ না, আমাদের খাবার লবণ বা টেবিল সল্ট তো আসলে সোডিয়াম ক্লোরাইডই। এটা একটা লবণ তৈরি করছে, কি তৈরি করছে, লবণ তৈরি করছে এবং কি তৈরি করছে, এবং খুবই ইম্পর্টেন্ট, 1 মোল পানি তৈরি করছে, 1 মোল পানি তৈরি করছে। এবং পানি তৈরি করার মাধ্যমে সে কিন্তু প্রশমিত করছে। এই যে আমাদের স্টোমাকের যে জ্বালাটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আমাদের স্টোমাকের মধ্যে ক্রমাগত রিলিজ হচ্ছে এবং সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের বুকের মধ্যে, স্টোমাকের মধ্যে জ্বালা সৃষ্টি করতেছে, সেই জ্বালাটাকে প্রশমিত করার জন্য কিন্তু আমরা বেস ইউজ করলাম এবং সেই বেসটা কিন্তু আমাদের সেই জ্বালাটাকে প্রশমিত করলো এই পানি তৈরি করার মাধ্যমে, লবণ তৈরি করার মাধ্যমে। তাহলে এই যে পুরো বিক্রিয়াটা, যে কোনো একটা অ্যাসিড এবং কোনো একটা বেস যখন বিক্রিয়া করার পরে লবণ এবং পানি তৈরি করে, এবং এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে আমরা বলতে পারি প্রশমন বিক্রিয়া, বা অনেকে বলে থাকে এটা অম্লক্ষার বিক্রিয়া। কি বলে থাকে, অম্লক্ষার বিক্রিয়া। এবং এটা অবশ্যই একটা কি থার্মিক বিক্রিয়া, এক্সোথার্মিক রিঅ্যাকশন। এখানে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। কেন উৎপন্ন হয় সেটা আমি একটু পরে বলতেছি। শুধুমাত্র এই উদাহরণটাই না, আমি কয়েকটা উদাহরণ দিয়েছি তোমাদের। যেমন সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তখন সে কী তৈরি করবে, K2SO4, পটাশিয়াম সালফেটের লবণ এবং 2 মোল পানি তৈরি করবে। মানে প্রত্যেক বেলায় কিন্তু পানি তৈরি হবে। প্রশমন বিক্রিয়া মানে লবণ পানি। প্রশমন বিক্রিয়া মানে কি, প্রশমন বিক্রিয়া মানে অলওয়েজ কি, লবণ আর পানি তৈরি করবে। তারপর দেখো যে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড যেটাকে আমরা বলি, তার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, তখন এই যে আমাদের মনে রাখবা পানি তৈরি হচ্ছে কীভাবে বলতো ভাইয়া, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের H প্লাস আর সোডিয়াম হাইড্রোক্সাইড OH মাইনাস মিলে পানি তৈরি করছে, আর বাকি সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করছে। আবার এখানেও সেম কাহিনী, যে সালফিউরিক অ্যাসিডের এই যে H2 আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের 2OH মাইনাস মিলে তৈরি করছে আমাদের 2 মোল পানি। আবার এখানে দেখো এই যে অ্যাসিটিক অ্যাসিডের এই যে H, এইটা আর সোডিয়াম হাইড্রোক্সাইড OH মিলে তৈরি করছে আমাদের পানি, আর এই পাশে লবণ তৈরি হয়েছে কি, সোডিয়াম ইথানয়েড বা বলতে পারো সোডিয়াম অ্যাসিটেট, একই কথা, CH3COO তৈরি করছে। তারপরে এই তিনটা রিঅ্যাকশনই কিন্তু আসলে প্রশমন বিক্রিয়ারই উদাহরণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি প্রশমন বিক্রিয়ারই উদাহরণ। তো প্রশমন বিক্রিয়া মানে কি, যে যখন লবণ, অম্ল এবং ক্ষার বিক্রিয়া করার পরে লবণ এবং পানি তৈরি করবে, এরকম বিক্রিয়াকে আমরা বলে থাকি প্রশমন বিক্রিয়া। এবং এখানে কিন্তু আসলে এগুলো কিন্তু আমাদের নর্মালি জারণ বিজারণ বিক্রিয়া না, এখানে কিন্তু ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। তুমি নিজে চেক করে দেখো যে কেন, কীভাবে ঘটবে না। যেমন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হলো সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে তৈরি করছে সোডিয়াম ক্লোরাইড আর হলো পানি। এখানে কোনো কারোই জারণ বিজারণের স্টেট চেঞ্জ হবে না। যেমন হাইড্রোজেন এখানে +1, ক্লোরিন এখানে -1, ঠিক আছে, সোডিয়াম +1, অক্সিজেন -2, এটা আবার হাইড্রোজেন +1, এখানেও সোডিয়াম +1, ক্লোরিন -1 মিলে প্রশমিত করে ফেলতেছে। হাইড্রোজেন এখানে আবার +1 আর অক্সিজেন এখানে -2। তার মানে কেউই কিন্তু আসলে ইলেকট্রনের কোনো স্থানান্তর করে নেই, বা কারোর মধ্যে কোনো পার্থক্য কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তারা এখানে যা ছিল এখানে কিন্তু তাই হচ্ছে। তার মানে এরকম, এই জন্যই এদেরকে বলা হয় থাকে নন রেডক্স রিয়াকশন। তার মানে জারণ বিজারণ বিক্রিয়া নয়, এরকম ধরনের রিয়াকশন। আশা করি বুঝতে পারছি। এবার দেখো প্রশমন বিক্রিয়ার ব্যবহারগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। যেটা তোমাদের একটু আগে বললাম যে অ্যাসিডিটি দূর করতে যখন আমাদের পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড নির্গত হয়, বা বিভিন্ন কারণে হতে পারে, এটা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড হলে আমরা অ্যান্টাসিড খাই, তাই না, বা বেসিক টাইপের ওষুধ, মানে ক্ষার টাইপের ওষুধ খাই। বেসিক মানে কি, বেসিক মানে হলো ক্ষার টাইপের ওষুধ খাই। তো ক্ষার দেওয়া হলে কি হয়, ক্ষার দেওয়া হলে যেমন ক্ষার হিসাবে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিতে পারি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের উদাহরণ, এক্সাম্পল কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটার মধ্যে ওইচ আছে না, তো এটা কি বেস না, এটা একটা বেস, ঠিক আছে, এইভাবে তৈরি করতে পারে। আবার চাষাবাদে দিতে পারি, হয়তো তোমার মাটিটা অনেক বেশি অম্ল হয়ে গেছে, তো তুমি কি এটা খাদ দিবা মাটির মধ্যে, তাহলে কি মাটিটা নিউট্রাল হয়ে গেল, এখন আর সে তেমন বেশি অ্যাসিডিক না। আবার ধরো মাটি তোমার বেশি বেসিক হয়ে গেছে, তখন তুমি অ্যাসিড দিবা,
যাতে এটা ঠিক থাকে। যেমন এখানে দেখো কী বলতেছে, মাটিতে যদি অনেক বেশি পরিমাণ অ্যাসিড থাকে তখন আমি চুন দিই, চুনের মধ্যে কী আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। চুন মানে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো মিশিয়ে দেওয়া হয় যাতে আমাদের এই বেস আর হলো তোমার অ্যাসিড মিলে, বেস আর অ্যাসিড মিলে প্রশমিত করে ব্যাপারটাকে। আবার বর্জ্য পরিশোধনে আমরা দিয়ে থাকি, বা দুর্গত দ্রব্য তৈরি আছে না, বা পিএইচ নিয়ন্ত্রণে আমরা এগুলো ইউজ করে থাকি। পিএইচ মানে আসলে কি, পিএইচ মানে হলো তোমার পজিশনস অফ হাইড্রোজেন। এটা আমরা কোনো একটা যৌগ কতটুকু অ্যাসিড বা কতটুকু বেসিক এটা বের করার জন্য আমরা বের করে থাকি। এটা আমরা পড়বো নেক্সট চ্যাপ্টারগুলোতে, এগুলো আমরা আলোচনা করবো। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, প্রশমন বিক্রিয়া আসলে এতটুকুই, কিন্তু আমাদের জানা লাগবে প্রশমন তাপ সম্পর্কে, যে হোয়াট ইজ এ প্রশমন তাপ। আমি তোকে বললাম না যে প্রশমন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তো এখানে আমাদের প্রশমন তাপ কথাটা খুব ইম্পর্টেন্ট, যে প্রশমন তাপ কীভাবে উৎপন্ন হয়। একটা জিনিস মনে রাখবা, যে রিয়েকশনটা আমাদের হয় লবণ এবং পানি উৎপন্ন হচ্ছে। এখানে একটু তোমাদের একটু বলি, যেমন এখানে কি অ্যাড করেছিলাম, হ্যাঁ দেখো, প্রশমন তাপ হলো 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল OH মাইনাস, মানে 1 মোল হাইড্রোজেন কোত্থেকে আসে, অম্ল থেকে বা অ্যাসিড থেকে আসে, আর 1 মোল OH মাইনাস কোত্থেকে আসে, বেস বা ক্ষার থেকে আসে। পরস্পরের সাথে বিক্রিয়া করে 1 মোল পানি তৈরি করলে যে পরিমাণ তাপ নির্গত হয় তাকে আমরা প্রশমন বিক্রিয়া বলে থাকি। তাকে আমরা কী বলে থাকি, তাকে আমরা প্রশমন বিক্রিয়া বলে থাকি। প্রশমন তাপ বলে থাকি। তার মানে অ্যাসিড বেসের বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়ায় পানি উৎপন্ন হচ্ছিল না, সে পানি উৎপন্ন হতে যে পরিমাণ তাপ লাগে। এখন বলবে সোডিয়াম ক্লোরাইড কি লাগে না, আসলে সোডিয়াম ক্লোরাইড লাগে না। কারণ কি, কারণ দ্রবণে সোডিয়াম ক্লোরাইড যেভাবে ছিল তারা সেভাবেই কিন্তু থাকে। তুমি যদি একটু খেয়াল করো, আমি পরের পৃষ্ঠাটার মধ্যে যাই একটু, দেখো পরের পৃষ্ঠায় লেখা আছে যে যেসব আয়ন কোনো রাসায়নিক বিক্রিয়ায় বাস্তব পরিবর্তনে অংশগ্রহণ করে না তাকে আমরা দর্শক আয়ন বলি। তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি আমার এখানে কী হচ্ছে। ধরো তোমাকে আমি বললাম একটা প্রশমন বিক্রিয়া, কোন প্রশমন বিক্রিয়া, ধরো আমি উদাহরণ হিসেবে নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, তারা বিক্রিয়া করার পর তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড আর হলো পানি। অ্যাকচুয়ালি হয় কি, যে এখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, তাই তো, +1 না লিখলাম, প্লাস লিখলাম শুধু, সোডিয়াম প্লাস আর OH হলো মাইনাস, তাই না। এভাবে মানে আয়নিক গ্রুপটা এরকম যে হাইড্রোজেন প্লাস একটা ক্যাটায়ন আর একটা কি অ্যানায়ন। আমরা সবাই জানি যে কোনো একটা যৌগ তৈরি হয় কী নিয়ে, মানে এগুলো কি সব আয়নিক যৌগ টাইপের না, যদি এটা আয়নিক না, এটা সমযোজী যৌগ, বাট মানে এত বেশি অ্যাসিডিক বা পোলার যে আমরা এটাকে মানে এভাবে ভেঙে লিখতে পারি। আর এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নিক যৌগ, তো এখানে Na প্লাস আর হলো OH মাইনাস তৈরি হচ্ছে, বা সোডিয়াম প্লাস হয়েছে। এবার এখান থেকে দেখো এই এটা আয়নিক যৌগ, সোডিয়াম হাইড্রোক্সাইডটা তো আমরা নর্মালি, এখন এক্ষেত্রে কী হইতেছে, ধাতু সোডিয়াম প্লাস আর হলো ক্লোরিন মাইনাস, এটা আয়নিক যৌগ, তাই না। সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ছে, সেই ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করছে, এগুলো আমরা আগের চ্যাপ্টারগুলোতে পড়ে আসছি। আর মিলে তৈরি করতেছে পানি। তো পানি কিন্তু একটা যৌগ, পানিটা কি, পানি একটা যৌগ। তার মানে এখানে খেয়াল করো যে ক্লোরিন ছিল মাইনাস, এখানে সোডিয়াম ছিল প্লাস, এবং বিক্রিয়া যখন শেষ করে ফেললো তখনও কিন্তু তার প্লাস মাইনাস দুজনে একই আছে। এক আছে বলতে আমি কী বুঝছি, তারা যেহেতু আয়নিক যৌগ, আয়নিক যৌগ তো মানে কি, তারা দ্রবণের মধ্যে প্লাস এবং মাইনাস নিয়ে ঘোরাঘুরি করবে। কিন্তু এই যে OH মাইনাস আর H, এরা কিন্তু মিলে তৈরি করে ফেলবে পানি। কী তৈরি করে ফেলবে, পানি তৈরি করবে। অথবা কিন্তু বুঝতে পারছি ভাইয়া, যে আমাদের বিক্রিয়ার আগে সোডিয়াম এবং ক্লোরিন কিন্তু তারা ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসাবেই ছিল, কিন্তু যখন বিক্রিয়া হয়ে গেল তখনও তারা ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসাবেই আছে, কিন্তু এই যে H প্লাস এবং OH মাইনাস মিলে তারা পানি তৈরি করে ফেললো। তার মানে অ্যাকচুয়ালি বন্ড বা নতুন বন্ধন তৈরি হলো কোথায়, এই পানি গঠনের জন্য। আর আমরা এই অধ্যায়ের প্রথম দিকে পড়ে আসছি, যেখানে নতুন বন্ধন তৈরি হবে সেখানে কিন্তু আমাদের তাপ নির্গত হবে। এই জন্যই কিন্তু 1 মোল পানি উৎপন্ন করতে যেই পরিমাণ তাপ নির্গত হয় প্রশমন বিক্রিয়ায়, তাকে আমরা প্রশমন তাপ বলে থাকি। এবার আসলে বুঝতে পারছি যে এটা একটা প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ায় সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে না, কারণ তুমি আরেকটু ফিল করো ব্যাপারটাকে। ধরো একটা পাত্রের মধ্যে পানি আছে, তো পাত্রের মধ্যে যখন পানি আছে, তো এই পানির মধ্যে তুমি প্রথমে দিলা সোডিয়াম হাইড্রোক্সাইড, কী দিছো, বা তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন ইউজ করলে একই কথা। তো এখানে কি হবে, সোডিয়াম প্লাস আর OH মাইনাস ঘোরাঘুরি করবে, তাই তো, অনেকগুলো সোডিয়াম প্লাস OH মাইনাস ঘোরাঘুরি করবে। এখানে আমি একটা আঁকলাম, তারপর আমি অন্য কাজে দেখাই, তুমি দিলা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তখন কী হবে, তখন দেখা যাবে Cl মাইনাস আর H প্লাস ঘোরাঘুরি করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তখন এই সোডিয়াম আর ক্লোরিন
পাশাপাশি মিলে তারা আয়নিক বন্ধন তৈরি করবে। এবং আয়নিক বন্ধন আসলে কি, এটা তো কোনো সমযোজী বন্ধন না, এটা জাস্ট কি কোনো বন্ধন না। আর সোডিয়াম প্লাস আর হলো ক্লোরিন মাইনাস, এটা তো কোনো বন্ধন না। এটা কি, এই যে প্লাস আর মাইনাস পরস্পরকে কি আকর্ষণ করবে না, কারণ বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে কী করে আকর্ষণ করে, তাই জন্য এখানে কী হবে, এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্রিয়া করবে। এটা তো কোনো বন্ধন না, এমন তো না যে ও এক ইলেকট্রন দিছে ও এক ইলেকট্রন দিছে দিয়ে তোর বন্ধন তৈরি করছে, এটা কিন্তু এখানে না, এটা তো সমযোজী বন্ধন না, এটা আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনে কী হয়, আয়নিক বন্ধনে প্লাস এবং মাইনাস মিলে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি এটাকে আমরা, যে প্লাস মাইনাস মিলে আকর্ষণ করতেছে, বা কুলম্বিক ফোর্স টাইপের আর কি, যে প্লাস এবং মাইনাস মিলে পরস্পরকে আকর্ষণ করতেছে, এবং এই জন্য তারা একসাথে আসে, এই জন্য তারা কি একসাথে আসে। তো দ্রবণে তারা এইভাবে থেকে যাবে। কিন্তু কিছুক্ষণ পর দেখবা এই যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কী তৈরি করে ফেলছে, তারা পানি তৈরি করে ফেলছে। কী তৈরি করে ফেলছে, পানি তৈরি করে ফেলছে। তার মানে বন্ধন কিন্তু আসলে এখানে তৈরি হলো, এখানে কোনো বন্ধন তৈরি হয় নাই, এখানে সমযোজী বন্ধন তৈরি হয়েছে। মানে বন্ধন এখানে তৈরি হয়েছে, আর যেখানে বন্ধন তৈরি হবে বা যার কারণে বন্ধন তৈরি হবে সেখানে কিন্তু আমাদের তাপ নির্গত হবে। তাহলে আমি এই জিনিসগুলো লিখছি। আর যেহেতু সোডিয়াম এবং ক্লোরিন তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, এই জন্য তাদেরকে আমরা বলি দর্শক আয়ন। দর্শক মানে কি, দর্শকের কাজ কি, দর্শকের কাজ শুধু দেখা, কোনো ভূমিকা না রাখা। ধরো একটা ছবি হচ্ছে, ছবিতে দর্শকরা দেখবে কিন্তু তারা তো আর অভিনয় করবে না, এই জন্য তাদেরকে দর্শক বলা হয়। তারা কি বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, জাস্ট চেয়ে মজা দেখছে আর কি, যে হাইড্রোজেন আর অক্সিজেন কীভাবে, হাইড্রোজেন আর OH মাইনাস বা হাইড্রোক্সিল আয়ন তারা কীভাবে বিক্রিয়া করে পানি তৈরি করতেছে, এটার মজা দেখছে আর কি। ঠিক আছে, তো এখানে আমি এই জিনিসগুলোই বলছি যে যেসব আয়ন কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতেছে না কিন্তু বিক্রিয়া চলাকালে দ্রবণে উপস্থিত থাকে তাদেরকে আমরা দর্শক আয়ন বলে থাকি। যেমন দেখো এই বিক্রিয়াটার মধ্যে এটা পূর্ণ আয়নিক রূপ লিখছি আমি, যে হাইড্রোজেন, ক্লোরিন, সোডিয়াম প্লাস, OH মাইনাস, অ্যাকুয়াস, সবাই অ্যাকুয়াস, সবাই পানির মধ্যে আছে, সবাই অ্যাকুয়াস। তখন দেখলাম যে সোডিয়াম আর ক্লোরিন তারা আয়নিক অবস্থায় থাকবে পানির মধ্যে, কিন্তু এই হাইড্রোজেন আর OH মাইনাস মিলে তারা পানি তৈরি করে ফেলবে, এবং সেই পানি তৈরি করতে কিন্তু আমাদের কিছু পরিমাণ তাপ নির্গত হয়। সে তাপকে আমরা বলে থাকি প্রশমন তাপ। ঠিক আছে, তাপকে আমরা দেখো, এই জন্য আমি রিয়াকশনটা ওভার এরকম লিখছি যে হাইড্রোজেন আর OH মাইনাস মিলে তারা পানি তৈরি করছে এবং তাপ তৈরি করছে। ঠিক আছে, এবং স্ট্রং অ্যাসিড মনে রাখবা যে যদি এরকম হয় যে অ্যাসিডটা স্ট্রং হয়, অ্যাসিডটা কি স্ট্রং হয়, স্ট্রং বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বোঝাচ্ছি, আর বেস বা ক্ষারটা যদি স্ট্রং হয় যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডকে বোঝাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে তোমার ডেলএইচ এর মান হয় -57.1 কিলোজুল পার মোল। কত, -57.1 কিলোজুল পার মোল। সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হলো যে 1 মোল পানি উৎপন্ন করতে, কথাটা কিন্তু মনে রাখতে হবে। এখানেও যে 1 মোল কথাটা ইম্পর্টেন্ট, 2 মোল পানি না, 1 মোল পানি। কথাটা কি, 1 মোল পানি, 1 মোল পানি। যেমন একটা উদাহরণ তোমাদের দিয়েছিলাম একটু আগে, যেমন দেখো এখানে প্রশমন বিক্রিয়ার মধ্যে সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা স্ট্রং অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা স্ট্রং বেস, বাট এখানে 2 মোল পানি উৎপন্ন হয়েছে। কত মোল পানি উৎপন্ন হয়েছে, 2 মোল পানি উৎপন্ন হয়েছে। তো 2 মোল পানি উৎপন্ন হলেও যখন তুমি এর ডেলএইচ হিসাব করবা, প্রশমন তাপ হিসাব করবা, তখন তোমাকে কিন্তু 1 মোল দিয়ে হিসাব করতে হবে, কারণ স্টোইকিওমেট্রিতে আমরা 1 মোল দিয়ে হিসাব করি। ঠিক আছে, 1 মোলটাই আমাদের এখানে পারফেক্ট হিসাব করার জন্য। এই জন্য কিন্তু 1 মোল হিসাব করতে হবে, যে 1 মোল পানি কী পরিমাণ তাপ উৎপন্ন করছে, 1 মোল পানি কী পরিমাণ তাপ উৎপন্ন করছে, ওইটা আমাদের প্রশমন তাপ। স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস হলে এটা এত হয়, আর স্ট্রং অ্যাসিড থেকে যদি কমে বাড়ে বা অ্যাসিড যদি দুর্বল হয়, বেস দুর্বল হয়, তাহলে সেক্ষেত্রে তাপের মান বাড়বে কমতে পারে। সেটা আমরা পরবর্তী মানে ক্লাসে জানতে পারবো, এখানে আর এত ডিটেলস নাই এটা নিয়ে। তো এতটুকুই আমাদের এনাফ, এতটুকু সম্পর্কে জেনে রাখো, আশা করি বুঝতে পারছি। প্রশমন তাপ, প্রশমন বিক্রিয়া আমাদের ক্লিয়ার। এবার আমাদের লাস্ট আরেকটা বিক্রিয়া আছে, যেমন তোমার নন রেডক্স বিক্রিয়া। এটা নন রেডক্স বিক্রিয়া, এটার নাম হলো অধক্ষেপণ বিক্রিয়া। তবে কিছু কিছু অধক্ষেপণ বিক্রিয়া আছে যেগুলো জারণ বিজন দেখাতে পারে, বাট বেশিরভাগ অধক্ষেপণ বিক্রিয়াই তোমার হয় যে নন রেডক্স বা জারণ বিজন বিক্রিয়া দেখায় না, বা ইলেকট্রন স্থানান্তর এখানে ঘটে না। অধক্ষেপণ কথাটা একদমই সোজা। অধক্ষেপণ ব্যাপারটা আসলে কি, অধক্ষেপণ ব্যাপারটা হলো, ধরো তুমি এরকম একটা পাত্র নিলা, পাত্র নেওয়ার পরে ধরো তুমি পানি নিছো, ধরো পানি নিছো, পানি নেওয়ার পরে তুমি একটা যৌগ অ্যাড করছো। ধরো আমি বললাম যৌগটা হলো এ, তারপর তুমি আরেকটা যৌগ দিছো, সেটা হলো বি। আমি বললাম যে হ্যাঁ, এই যে যৌগটা আছে এটা পানিতে দ্রবীভূত, এটা পানিতে দ্রবণীয়, মানে এটা পানিতে যদি একে দাও তো সে দ্রবণীয় হবে, পানি দ্রবণীয়। আবার বিটাও পানিতে দ্রবণীয়। আমি বললাম যে বি এলিমেন্ট যেটা আছে সেটাও পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। কিন্তু যখন এ কে আর বিকে একসাথে দিবা, যখন তারা ভিতরে যাবে তারা এবি তৈরি করবে, নতুন একটা যৌগ তৈরি করলো। তৈরি করার পর দেখলো এইটা কেমিক্যালি এরকম একটা টাইপের যে এইটা পানিতে দ্রবণীয় না, পানিতে কি, পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। তো যেহেতু তারা পানিতে অদ্রবণীয়, তখন দেখবা এই এবি যৌগটা কিন্তু এই পাত্রের তলায় অধক্ষেপ আকারে পড়ে গেছে। পাত্রের তলায় কি পড়ে গেছে, অধক্ষেপ বা প্রেসিপিটেট আকারে পড়ে গেছে। অধক্ষেপ মানে কি, ওই যে মানে প্রেসিপিটেট হয়ে গেছে, তাই না, প্রেসিপিটেট হয়ে গেছে, অধক্ষেপ আকারে পড়ে গেছে। এটা হলো কি আমাদের এবি যৌগ, এটা আমাদের কি, এটা হলো এবি যৌগটা। তার মানে বললাম যে এ আর বি
তারা ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে কিন্তু পানিতে দ্রবণীয় অবশ্যই, কিন্তু যখন তারা একসাথে বিক্রিয়া করার পর কিন্তু তারা পানিতে দ্রবণীয় থাকতেছে না, পানিতে তারা অদ্রবণীয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম বিক্রিয়াকে আমরা বলে থাকি অধঃক্ষেপণ বিক্রিয়া। তো সংজ্ঞাটা এখন খেয়াল করো, সংজ্ঞাটা কি বলছে, যে এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে দুইটি দ্রবণ যেমন এ আর বি, দুইটা অ্যাকুয়াস দ্রবণ একত্রিত হয়ে একটি অদ্রবণীয় কঠিন পদার্থ তৈরি করে, হ্যাঁ, যা অধঃক্ষিপ্ত হয় বা প্রেসিপিটেট পড়ে, তাকে আমরা কি বলে থাকি, দ্রবণে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে। যেমন এখানে এটা একটা গুরুত্বপূর্ণ এবং একটা ফেমাস উদাহরণ হলো সিলভার নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করার পরে সিলভার ক্লোরাইড তৈরি করছে। এই সিলভার ক্লোরাইডের দ্রবণটা অধঃক্ষিপ্ত হয়, নিচে তলানি আকারে পড়ে থাকে। যেমন সিলভার নাইট্রেট কি দেখো তো, সিলভার নাইট্রেট কিন্তু অ্যাকুয়াস, মানে কি সে পানিতে দ্রবীভূত। সোডিয়াম ক্লোরাইড কি অ্যাকুয়াস, মানে কি সে পানিতে দ্রবীভূত, লবণ পানিতে দ্রবীভূত হয় না। বাট যখন তুমি এদের সাথে এদের বিক্রিয়া করাবা তখন সেই ক্ষেত্রে কিন্তু সেটা পানিতে দ্রবীভূত হবে না, সিলভার ক্লোরাইড তৈরি করছে। হ্যাঁ, সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। এবং এখানে যখন তুমি সিলভার নাইট্রেটকে এবং সোডিয়াম ক্লোরাইডকে বিক্রিয়া করাবা সেখানে দুই ধরনের যৌগ তৈরি হবে। একটা সিলভার, এই যে এইটার ক্যাটায়ন, এইটার ক্যাটায়ন বিক্রিয়া করবে এটার অ্যানায়নের সাথে সিলভার ক্লোরাইড, আর এইটার ক্যাটায়ন বিক্রিয়া করবে এটার অ্যানায়নের সাথে, যেমন সোডিয়াম নাইট্রেট। তাই তো, এগুলো আমরা জানি, আমরা আগের চ্যাপ্টারগুলো তো পড়ে আসছি। তাহলে যখন বিক্রিয়া করবে করার পর এই সিলভার ক্লোরাইডটা পানিতে দ্রবীভূত হবে না, ঠিক আছে, কিন্তু সোডিয়াম নাইট্রেটটা পানিতে দ্রবীভূত হবে। তাহলে এরকম যৌগকে আমরা বলে থাকি প্রেসিপিটেশন বিক্রিয়া বা অধঃক্ষেপণ বিক্রিয়া। এখানে সব লেখা আছে সুন্দরভাবে ডিটেলস মধ্যে, ঠিক আছে। আসলে আমরা বুঝতে পারছি বা, তো এক্ষেত্রেও কিন্তু আমাদের জারণ বিজারণ বিক্রিয়া কী হচ্ছে না, মানতেছে না, বা ইলেকট্রন স্থানান্তর এখানে ঘটতেছে না, সহজে বোঝা যায় আসলে। যেমন দেখো সিলভার এখানে কি বলতো +1, কারণ নাইট্রেট হলো -1 যৌগমূলক। আবার সোডিয়াম +1, ক্লোরিন -1, তাই তো, ক্লোরিন -1। সিলভার এখানে কি +1, কারণ ক্লোরিন এখানে -1, সোডিয়াম এখানে +1, সিলভার এখানে দেখো কোনোটাই, আগে সিলভার +1 ছিল, এখনও সিলভার +1, আগে নাইট্রেট ছিল -1, এখনও নাইট্রেট -1, আগে সোডিয়াম +1, এখনও সোডিয়াম +1, ক্লোরিন ছিল আগে -1, এখনও ক্লোরিন -1। তার মানে কোনো ধরনের ইলেকট্রনের স্থানান্তর কিন্তু এখানে লক্ষণীয় হচ্ছে না। তার মানে এটা একটা কি নন রেডক্স রিঅ্যাকশন বা অজারণ বিজারণ বিক্রিয়া, কোনো জারণ বিজারণ না। তাহলে অধঃক্ষেপণ বিক্রিয়াও কিন্তু একটা অজারণ বিজারণ বিক্রিয়া বা নন রেডক্স বিক্রিয়ার উদাহরণ। তার মানে আমি রেডক্স বিক্রিয়ার 4টা বিক্রিয়া বললাম, কি কি, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন আর দহন। আর নন রেডক্সের মধ্যে পড়লাম আমাদের অধঃক্ষেপণ এবং প্রশমন বিক্রিয়া। তোমাদের বইতে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আমি চেষ্টা করছি বইটা কভার করে একটু বেসিকটা বোঝাই দেওয়ার, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।